থেকে মুক্ত হতে হবে, রাষ্ট্রের শক্তিশালী অবস্থান থাকতে হবে। আদিবাসীদের মাধ্যমেই এই প্রতিষ্ঠানসমূহ পরিচালনার জন্য পর্যাপ্ত পরিকল্পনা নিতে হবে ও বাজেট বরাদ্দ দিতে হবে। তিনি পদত্যাগ করলেন এবং তিনি অর্থনৈতিক দুর্নীতির কথা বলেই একটা আভাস দিয়ে পদত্যাগ করলেন। এত মাস পরেও এখন পর্যন্ত শিল্পকলা একাডেমি পরিচালনা করছেন সচিব পর্যায়ের একজন ব্যক্তি, মহাপরিচালক হিসেবে তিনি ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে আছেন। অথচ সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা একজন সংস্কৃতি বান্ধব লোক বলে আমরা জানি, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। অথচ তারপরও আমাদের এই বিষয়গুলো সমাধান হচ্ছে না। আমি বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য সংগঠনের ইয়ে থেকে যে নির্দেশগুলো নিতে পারছি, যে প্রস্তাবনা কেমন হওয়া উচিত, সেগুলো আসলে বলার চেষ্টা করছি, যেহেতু সময় অল্প। গণঅভ্যুত্থান পরবর্তী আগামী যে বাজেটটা হবে তা আসলে সাধারণ বাজেট নয়। একটি অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা আপৎকালীন বাজেট প্রণয়ন করবে, যেখানে বাজেট বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্বাচিত জনপ্রতিনিধির কোনো উপস্থিতি থাকবে না। এই বাজেটের আকার এখন পর্যন্ত আমরা জানি যে আগের বাজেটগুলোর তুলনায় অনেকাংশে কমে আসবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেটের জন্য কিছু প্রস্তাবনা। 1. সংস্কৃতি খাতকে একটি অলাভজনক খাত হিসেবে চিন্তা করার মানসিকতা পরিহার করতে হবে। সংস্কৃতির প্রতিটি শাখাকে পেশা হিসেবে রাষ্ট্রের স্বীকৃতি প্রদানের উদ্যোগ নেওয়া হতে পারে এক্ষেত্রে সর্বপ্রথম উদ্যোগ। সাংস্কৃতিক তথ্য ও পরিসংখ্যান ডাটাবেস তৈরি করে লেখক, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রসঙ্গীত শিল্পী, নির্দেশক এমন সকল ক্যাটাগরির তথ্য সন্নিবেশ করতে হবে। এই ডাটাবেসে গ্রেড সিস্টেম উল্লেখ থাকা বাঞ্ছনীয়। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ চলচ্চিত্র, টেলিভিশন ও বেতারের এই ডাটাবেস অন্তর্ভুক্ত শিল্পীগণ প্রাধান্য পাবেন। 2. প্রশাসন নির্ভর শিল্পচর্চার ব্যয় কমিয়ে সাংস্কৃতিক সংগঠকদের মাধ্যমে জেলা, উপজেলা পর্যায়ের সংগঠনসমূহের মাধ্যমে নাটক, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চারুকলা, ফটোগ্রাফি ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির পরিবেশনা, নির্মাণ ও প্রদর্শনের জন্য আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে। 3. শিক্ষা ও সংস্কৃতি একে অপরের অনেকাংশের প্রতিচ্ছবি। শিক্ষাঙ্গনে সংস্কৃতি চর্চার জন্য শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের বছরব্যাপী যৌথ উদ্যোগ নিতে হবে। মনে রাখা জরুরি, শিল্পচর্চা চাপিয়ে দেওয়ার বস্তু নয়। স্কুল কলেজ পর্যায়ে আগ্রহীরা যেন সঠিক সুযোগ পায় সেদিকে বিশেষ দৃষ্টি রেখে সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। এর মাঝে আপনারা মনে আছে গত বছরে যে নতুন কারিকুলাম করা হয়েছিল, সেখানে একটা তর্ক তৈরি হয়েছিল শিক্ষার্থীদের উপরে শিল্পকলা চর্চা চাপিয়ে দেওয়া হচ্ছে, যেখানে সবাই সেটার পক্ষে ছিল না। সেই বিষয়ের জন্য আমি এই বিষয়টা বলছি, শিল্পচর্চা চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নয়। 4. শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রন্থাগার আন্দোলন গড়ে তুলতে হবে। কারিকুলামের বাইরেও বইয়ের যে বিশাল জগৎ, তার সাথে পরিচয়ের অন্যতম সময় হচ্ছে স্কুল কলেজ পড়ার সময়টা। এই ক্ষেত্রেও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বিশেষ উদ্যোগ নিতে হবে। 5. প্রত্নতত্ত্ব জাদুঘর বিষয়ে পদক্ষেপ নিতে হবে পর্যটন মন্ত্রণালয়ের সাথে মিলিতভাবে। এগুলোকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব আয়োজনে পর্যটক আকর্ষণের পরিকল্পনা বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি আমাদের ঐতিহ্যের উত্তরাধিকার। আদিবাসীদের এই বর্ণিল সংস্কৃতি টিকিয়ে রাখার দায়িত্ব রাষ্ট্রের। দেশে 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি রয়েছে, কিন্তু সেখানে তেমন কোনো কার্যক্রম নেই, ন্যূনতম বরাদ্দ নেই বললেই চলে। নতুন আরো 3টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেখানে লোকবল এবং কার্যক্রম একদমই নেই। আদিবাসীদের মাধ্যমেই এই প্রতিষ্ঠানসমূহ পরিচালনার জন্য পর্যাপ্ত পরিকল্পনা নিতে হবে ও বাজেট বরাদ্দ দিতে হবে। আছে, কিন্তু আমাকে যদি বলেন এই লৈঙ্গিক সমতা আনয়নের জন্য বাজেট দরকার কিনা, অবশ্যই দরকার। কিন্তু আমাকে যদি এই প্রশ্ন করেন যে জেন্ডার বাজেট ফ্রেমওয়ার্ক সেটা আনতে পারছে কিনা, সেটা পারছে না। তাই আমি গড়ে কিছু সুপারিশ দিব, এটা দিয়ে আমি শেষ করছি। প্রথম হচ্ছে, রাষ্ট্রের জেন্ডার ধারণা কি সেটাই পরিষ্কার না। এই ধারণাটা ঠিক স্পষ্ট হতে হবে। কে হিজড়া, কে তৃতীয় লিঙ্গ, কে আন্তলিঙ্গ, কে রূপান্তরগামী, এসব জার্গন তাকে বুঝতে হবে, এসব টার্মিনোলজি তাকে বুঝতে হবে। নন বাইনারি যেসব লিঙ্গগুলো আছে তাদের কিন্তু সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, না হলে এই সুরক্ষা দেওয়ার তাদের পক্ষে সম্ভব না যদি এই স্বীকৃতি তারা না দেয়। এখন পর্যন্ত রাষ্ট্র আসলে জেন্ডার বাজেট বলতে উইমেন স্পেসিফিক বাজেট কি দেখতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোন মন্ত্রণালয় কিভাবে তার প্রকল্পে নারীকে সুবিধাভোগী জায়গায় রাখছে তা কিন্তু স্পষ্ট করতে হবে। রাষ্ট্রের বিগত বছর এবং সামনের অর্থবর্ষ থেকে জেন্ডার বাজেট নিয়ে পরিপূর্ণ প্রতিবেদন জনগণের সম্মুখে তুলতে হবে। মন্ত্রণালয়গুলো কে কি কাজ করছে এই বাজেটের বরাদ্দ দিয়ে তা প্রকাশ্যে না আনলে এই ফ্রেমওয়ার্কটা একটা রেটরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
জেন্ডার ভিত্তিক সহিংসতায় নিরসনে নবপ্রযুক্তিতে বাজেট খাত থাকতে হবে। আমরা জানি 109 নাম্বারটা খুবই আমাদের কাছে পপুলার। এই নাম্বারটাতে $3 বিলিয়ন মার্চ মাসে বলা হয়েছে যে রাখা হবে এবার বাজেটে। কিন্তু আমরা এও জানি এই হটলাইনে ফোন দিলে শোনার পরে ফোনটা রেখে দেয়, কোনো কার্যকর কিন্তু সমাধান তারা দেয় না। কারণ তারা বলে আপনাকে পুলিশের কাছে যেতে হবে, সেই মেয়ে নারীটাকে পুলিশের কাছে যেতে হয়, পুলিশ নেয় না জিডি বা মামলা, তো তাকে আবার ফিরে এসে 109-তে কল দিতে হয়। তখন হচ্ছে এই যে এখানে সমন্বয়হীনতার যে ব্যাপারটা, এটা যদি ক্লিয়ার না হয়, এটা যদি ঠিক না হয়, তাহলে যতই হটলাইন রাখা হোক না কেন কোনো কাজ হবে না। আমরা জানি যে কদিন আগে ডিএমপিও একটা হটলাইন চালু করেছে যৌন হয়রানি প্রতিরোধে, সেটাও কিন্তু এরকম সমন্বয়হীনতার কারণে সেটাও কার্যকরী হবে না। এরপরে আমি বলতে চাই যে স্বাস্থ্য শিক্ষা খাতে সর্বজনীন ব্যবস্থার পাশাপাশি লিঙ্গ ভিত্তিক প্রয়োজনীয় অনুযায়ী বাজেট উল্লেখ করতে হবে। কিন্তু এটা এরকম না যে স্বাস্থ্য খাতে আমি 2000 কোটি টাকা জেন্ডার বাজেটের জন্য দিলাম, এরকম গড় টাকা না, বরং বলে দিতে হবে যে প্রসব নারীর সি সেকশনের বিনামূল্যে করার ক্ষেত্রে কত বাজেট দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ভর্তুকি দিতে চাইলে সেটা কত বাজেট দিচ্ছে, আন্তঃলিঙ্গ শিশুদের জন্য স্বাস্থ্য শিক্ষা তাদের সুরক্ষা রাখার জন্য কতটুকু বাজেট দিচ্ছে, সেটা কিন্তু একটু পরিপূর্ণভাবে তুলে ধরতে হবে। নারী এবং প্রতিটি লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষকে শ্রমশক্তিতে রূপান্তরের কাজটা করতে হবে। এই মুহূর্তে যতগুলো নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প আছে, তার মধ্যে মাত্র 2টি প্রকল্প হচ্ছে তাদেরকে শ্রমশক্তি উৎপাদনের জন্য। আমার মনে হয় যে এটা আমার রিকমেন্ডেশন, যে আমি মনে করি যে এই প্রকল্প আরো বাড়ানো উচিত। সামাজিক নিরাপত্তা খাতের অধীনে যে বরাদ্দ দেওয়া হচ্ছে তা একটু আগে কলর ভাই বলেই দিয়েছে যে সেটাকে এরকম শোকেজের মতো বা নামমাত্র দেওয়ার কোনো মানে হয় না, বরং মাসিক ভাতার পরিমাণ দরিদ্র সীমার আয়ের চেয়ে কম হওয়া যাবে না। যেগুলো দাদা বলেছে আমি সেগুলো কি বলতে চাই, যে একটি পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে এবং অবশ্যই সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে আধুনিক টুলস এবং জেন্ডার সংবেদনশীল হতে হবে। বিশেষ করে হিজড়া ভাতার ক্ষেত্রে যে ধরনের অমানবিক কার্যক্রম করা হয় সেই অমানবিক কার্যক্রম বন্ধ করতে হবে, আইন থেকে মুক্ত হতে হবে, রাষ্ট্রের শক্তিশালী অবস্থান থাকতে হবে। আজকে হঠাৎ করে ওসিসি বন্ধ হয়ে যাচ্ছে, ফরেনসিক কাজ করবে না, কালকে থেকে ট্রমা কাউন্সিলিং সেন্টার বন্ধ হয়ে যাবে, এডিবির ফান্ডের মাতৃসদন বন্ধ হয়ে যাবে, এভাবে তো আসলে চলতে পারে না। এরকম হুট করে ফান্ড নেই আর কার্যক্রম বন্ধ, এগুলো কিন্তু নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের জন্য কোনো কল্যাণকর নয়। আর কৃষক, জেলে, শ্রমিক কিভাবে সমান সুবিধা পায় লিঙ্গ বিশেষে, তা কিন্তু আমাদের এই স্থানীয় অর্থনীতিকে শক্তিশালীর মাধ্যমে করতে হবে। পরিশেষে যেটা বলতে চাই, জেন্ডার কোনো বিচ্ছিন্ন বিষয় না, একটা সমন্বিত জনগণের পক্ষের বাজেটে লৈঙ্গিক সমতা দৃষ্টিভঙ্গি আনলেই জেন্ডার বাজেট কার্যকরী হবে।